আজকে আমি এই মুহূর্তে আত্মসমীক্ষার আমাদের প্রসিডিওরটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক কিট। এখানে এই কিটটা হাতে পাওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে 17টা পাতা আছে কিনা, ইনক্লুডিং দিস ফ্রন্ট পেজ, সেটা একবার গুনে নেওয়া। এবং সেই অর্থে আজকে প্রবাহিনীর প্রথম ইভেন্ট, আজকে প্রবাহিনীর জন্মদিন, এবং জন্মদিনের উই লাকি এনাফ একটা ছোট হলেও কেক আছে। কালকে অনুলেখাদি এসছিলেন লন্ডন থেকে, উনি কেকটা এনেছেন এবং সেই কেকটা আমরা আজকে সবাই মিলে এখানে সদ্ব্যবহার করব প্রবাহিনীর জন্মদিন হিসেবে। ছোট্ট করে আরেকবার বলে দিই, যারা পরে এসছেন, আমরা এরকম একটা কিট পাবো। এটাকে খুলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে 17টা প্রিন্ট আউট আছে কিনা, ইনক্লুডিং দ্য ফার্স্ট পেজ, সেটা চেক করা। তারপর এখান থেকে আমরা কালেক্ট করব একটা করে মার্কার পেন, একটা করে ইরেজার, একটা করে শার্পনার। ঘর নোংরা করবো না, শার্পনারের কাগজটা মানে ছোলাটা আলাদা করে রাখবো। শাশ্বতী আমাদের জন্য পেন্সিল এনেছেন স্পেশাল, যারা যারা চান সারা এটাও নিতে পারেন, খুব সুন্দর পেন্সিল, আমি তো একটা নেব। আর পেন আছে, পেনের আমাদের খুব একটা কাজ নেই। আমরা আগে পেন্সিল দিয়ে সলভ করার পর যে আনসারটা আমার মনে হবে আমার ঠিক আনসার, সেইটাকে জাস্ট এই হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবো। কোনো নেগেটিভ মার্কিং নেই, সবকটা প্রশ্ন আনসার করতে হবে। আমি ফাইনালি চেক করব সবকটা প্রশ্ন আনসার করা হয়েছে কিনা, তারপর আপনি বাড়ি নিয়ে চলে যাবেন। এক এক করে আসতে থাকুন, দিতে থাকি নাকি। সবার আগে কে আসবেন? আমি জাস্ট এইটা দেব, বাকিগুলো আপনারা তুলে নিয়ে বেরিয়ে যাবেন। পেন্সিল, ওই পেনটা খুব একটা কাজে লাগবে না, কিন্তু আপনাদের জন্যই আনা, আপনাদের জন্যই আনা। হ্যাঁ, এটা শাশ্বতীদির গিফট। হ্যাঁ নিন, এই তো শাশ্বতীদি গিফট দিয়েছে। মার্কার নিন, যেটা ইচ্ছা। শার্পনার নিন একটা। পছন্দ মতো জায়গায় বসে যান। এখনই কেউ খুলবেন না, আমি পরে আমি বললে তারপরে খুলবেন, এখনই কেউ খুলবেন না। আত্মসমীক্ষা আজকে আমরা এখানে এসেছি সবাই দেবাশিসের বাড়িতে। এটা আমাদের স্যার সায়ন সেনগুপ্ত মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ যে আমরা এত বছর বাদে আমাকে নিজেকে আবার স্টুডেন্ট বলে মনে হচ্ছে। পরীক্ষাটা একটুখানি পরীক্ষার একটু টেনশন, যেটা পরীক্ষা না, এটা আত্মসমীক্ষা। যাই হোক, কারণ এটা আপনারাই উত্তর দেবেন, আপনারাই নম্বর দেবেন। হ্যাঁ, কিন্তু বেশ ভালো লাগছে, এনজয় করছি খুব। প্রশ্ন খুব সুন্দর হয়েছে, মানে আপনি খুব পরিশ্রম করে প্রশ্নটা আমাদের জন্য করেছেন, সেটা বুঝতে পারছি। খুব বেশি পড়াশোনা করিনি। আপনি যদি না মানে এটা না বলতেন যে নিজের খাতা নিজে দেখবো, তাহলে খুব মানে পরীক্ষা হয়তো দেওয়াই হতো না। কিন্তু ভালো লাগছে, প্রশ্নগুলো এমন হয়েছে মানে কনফিউশন হচ্ছে, অনেক জায়গাতে কনফিউশন হচ্ছে, এই জন্য ভালো লাগছে যে আরেকবার পড়ে ঠিক করে নেবো আর কি। মানে বলছি আমি যে ভানু সিংহের পদাবলীর ওই কোয়েশ্চেনটা নিয়েও আমার কনফিউশন হচ্ছে কেমন একটু ওই জায়গাটা। না, ভানু সিংহ থেকে কিন্তু খুব সোজা প্রশ্ন হ্যাঁ, করা সোজাই হয়েছে। দিয়েছেন, ওটা দিয়েছেন। মোটামুটি আমি যে হিসেব করেছি, যে 50% ভেরি ইজি, 25% একটু কঠিন, বাকি 25% ট্রিকি। আমার ভুল হতেই পারে, যে প্রশ্নে ভুল হবে সেই প্রশ্নে ফুল মার্কস। সুতরাং প্রশ্নে ভুল থাকলে আপনাদের পাশে লিখে দিতে হবে এই প্রশ্নে ভুল আছে। না, লিখে দেবেন, কি আছে, হতেও তো পারে, হতেও তো তবে পরীক্ষাটা দিলাম, মানে দেওয়াটা সত্যি দরকার ছিল। অনেকদিন বাদে একটু বেশ পড়াশোনার মধ্যে শুধু পড়িয়েই যাই, কিন্তু নিজের পড়াটা সত্যি খুব, এটাই রবীন্দ্র চর্চা। হ্যাঁ। আপনাদের ফাইনালি করতে হবে যেটা, এটা একটা ডেমো উত্তরপত্র আমরা ধরতে পারি। হ্যাঁ, এই ডেমো উত্তরপত্রে এইখানে এই যে উত্তরপত্র, এটা যেটা আপনার সঠিক মনে হচ্ছে সেটাকে মার্ক করা, অন্যগুলোকে ছেড়ে দেওয়া। একটা প্রশ্নে দুটো মার্কিং মানে প্রশ্নটা ক্যান্সেল। যারা খুব কনফিডেন্ট তারা পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো নষ্ট করবেন না। এগুলো আমার মতো মানুষদের জন্য, যারা দুর্বল, যারা চায় প্রথমবার পেন্সিল দিয়ে ব্যাপারটা করে নিয়ে তারপর ফাইনালি আমরা মার্কার দিয়ে করব। 60টা প্রশ্ন আছে, সবকটা মাল্টিপল চয়েস। পরীক্ষাতেও প আছে, আবার পিকনিকেও প আছে। এদের আপনি কিভাবে রিলেট করেন? পরীক্ষার পর পিকনিক, বাহ, তাহলে পরেও তো আরেকটা প চলে। রবীন্দ্রনাথের গান সম্বন্ধে চিন্তা ভাবনা
জানিয়ে এরকম একটা কমিউনিটি তৈরির চেষ্টা হয় আমাদের গানের ক্লাসে। তো এটা একটা আত্মসমীক্ষা, সেটা কতটাখানি পারছি, করছি। এটাতে কেউ কেউ 0-তে 0 পাবে, কেউ কেউ 10-এ 10 পাবে, কিন্তু সবাই আনন্দ করে করছে। এই যে আমাদের মৌমিতা সবে সাইবেরিয়া থেকে এসছে। খুবই ভালো লাগছে, এটা একটা নতুন ইনোভেশন, তো সেটা আমার খুবই এক্সাইটমেন্টও হচ্ছে। পরীক্ষা ভয়টা আছে, কিন্তু তার থেকে বেশি এক্সাইটমেন্টটা বেশি। আর জায়গাটা খুব সুন্দর, যেখানে আমরা পরীক্ষা দিচ্ছি সবাই একসাথে একটা রুমের মধ্যে সবাই মিলে, এবং সবাই যে খুব প্রিপেয়ার হয়েছি তা নয়, কিন্তু তার সত্ত্বেও আমরা এক্সাম দিচ্ছি, সেই হ্যাঁ মানে আনন্দটা সবার মধ্যে খুব আছে, উইথ এক্সাইটমেন্ট, তো সেটা খুব এনজয় করছি আর কি সবাই। হতেই পারে আমার ভুল হতেই পারে। স্যার লিখে দিন, এখানেও মনে হচ্ছে, এখানেও মনে লিখে দিন, হচ্ছে। লিখে দিন যে এখানে প্রশ্নে ভুল আছে, কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে। আমি উত্তরটা লিখে দিই। হ্যাঁ, উত্তরটা লিখে দিন, হ্যাঁ। ভেরি গুড। 60টা প্রশ্ন, 50টা জীবন স্মৃতি, 10টা ঠাটে জলের মতো প্রশ্ন আছে। হ্যাঁ, ঠাট থেকে সাংঘাতিক কঠিন প্রশ্ন করা যেতে পারে, সেটা পরে করা হবে, কিন্তু প্রথমবারের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, ঠাটে একদম বাচ্চাদের মতো প্রশ্ন। সুতরাং ঠাটটা নিয়ে কেউ চিন্তা করবেন না। জীবন স্মৃতিতে আমি আমার সাধ্যমতো প্রশ্ন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। স্যার প্রশ্ন দেখে যেটা মনে হচ্ছে যে মানে সবসময় মনে হয় যে আপনি আমাদের জন্য এতটা খাটেন, কিন্তু আমরা সেই রিটার্নটা আপনাকে দিই না আস্তে আস্তে কখনোই। দেবেন, তারা নেই, এত তারা কিসে? হ্যাঁ, ভালো এত লাগা তাড়া অবশ্যই কিসের? হচ্ছে, এবং পরীক্ষা দিতে ভালো লাগছে। আচ্ছা মানে বলুন, যেটা পরীক্ষা আর ভেবেছিলাম। পিকনিক এই দুটো কনসেপ্টকে যে আমরা মিটিয়েছি, আপনার এই বিষয়ে কি মত? শীতের না, দুপুরে প্রথমে মনে হচ্ছিল যে কেন এই আবার গুনগুন পরীক্ষা, নয়, গুনগুন নয়, বাতাসে পিকনিকটা গুনগুন। হলেই তো ভালো হতো, বেশ শীতের একটা আমেজ, শীতের দিনে আমরা একটা পিকনিকে এসেছি সবাই মিলে, এটাই ভীষণ ভালো ছিল। আবার কেন পরীক্ষা, মানে ওখানে একটু ছন্দপতন হলো, কিন্তু এখন পরীক্ষা দিতে বসে মনে হচ্ছে যে না, ভালো লাগছে, বেশ বেশ এনজয় করছি, ভালো লাগছে। পরীক্ষা আর পিকনিক, এই আইডিয়াটা ভীষণ সুন্দর। প্রশ্ন খুব ভালো হয়েছে স্যার, বিশেষত গানের প্রশ্নগুলোতে যে সবার নামগুলো দেওয়া আছে ওটা একটু কনফিউজড হচ্ছি, কারণ যতটা মনে রাখতে পারবো ভেবেছিলাম অতটা পারছি না। বহুদিন বাদে আবার পরীক্ষা দিচ্ছি, এটাই একটা অন্যরকম, তার মধ্যে আবার মাল্টিপল চয়েস, তো খুবই ভালো লাগছে। এই পদ্ধতিটাই খুব ভালো লাগছে। ওনার প্রেরণায় এবং আশীর্বাদে আমরা আত্মসমীক্ষার রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আত্মসমীক্ষার পরীক্ষা দিচ্ছি। প্রশ্ন পেপার খুব খুব ভালো হয়েছে, খুব ভালো, সব দিক দিয়ে ভালো। প্রশ্ন তো ভালো হয়েছে স্যার, আমার তো কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে চলে এসেছি, হঠাৎ করে পরীক্ষা দিচ্ছি। প্রশ্ন ভালো হয়েছে, যা মানে আমি মাঠ থেকে যতটা দেখেছিলাম, মা যখন বাড়িতে পড়তো তুই কি মাকে ততটুকুই। পড়ি, তুই তো আগে আমরা জানি মাকে গান শিখিয়েছিস, হ্যাঁ, গান তো তুই মাকে শিখিয়েছি। পড়িয়েছিস কিনা সেটা আমরা জানতে মাকে আগ্রহী। পড়িয়েছি মানে আমি খালি শাস্ত্রীয় সঙ্গীতটা মাকে পড়িয়েছিলাম, আচ্ছা আর এই বাকি জীবনশ্রীতে মাকে কিছুই আচ্ছা, পড়াইনি। শাস্ত্রীয় সঙ্গীতে তো জলের মতো হ্যাঁ, প্রশ্ন একদম হয়েছে, জলের মতো শাস্ত্রীয় প্রশ্ন সঙ্গীতে এর হয়েছে। থেকে সোজা প্রশ্ন হ্যাঁ, করা যায় হয় না, না, এর থেকে আমি হয় ইচ্ছে না। করে করেছি। এর থেকে সোজা হয় না। জীবনশ্রীতে ব্যাপারে কোনো আইডিয়াই নেই আমার, মোটামুটি যতটা মনে আছে ততটা আমি আনসার করেছি, ভেরি ব্যাস গুড, এইটুকুই। ভেরি গুড। প্রশ্ন তো পড়লেই ঠিকঠাক পারা যাবে স্যার, খুব খুব যে কঠিন হয়েছে তা নয়, তবে এক একটা একটু কনফিউজিং আছে। আচ্ছা, স্যার ভীষণ ভালো, পিকনিকের মজা তো ভীষণ আছে, আর তার সঙ্গে পরীক্ষা ঠিকই আছে, চলছে। উইন্টার ভ্যাকেশন চলছে, তার এত কম সময় কি আর হয়? এই বুড়ো মাথায় প্রমোটার তো আর জায়গা কিছু খালি রাখিনি না, মাথায় নানান চিন্তা, তো সেই কারণে যাই হোক, দেখা যাক। প্রশ্ন খুব সহজ প্রশ্ন, আমার একটু কনফিউজিং লাগছে না, কিন্তু পড়াই হয়নি ঠিকভাবে। খুব ভালো এনজয় করছি আমরা, সাথে পিকনিক, সেটা একটা বাড়তি ইনসেনটিভ। প্রশ্ন ভালো হয়েছে, আর আপনি যে প্রশ্নটা করতে মজা পেয়েছেন সেটা বুঝতে পারছি, আমি উত্তর দিতে মজা পাচ্ছি। আর এর একটা উত্তর হলো, যদি আপনি 99% পেতে চান, 98% পেতে চান, তাহলে শক্ত প্রশ্ন, 50%-এর জন্য শক্ত না। আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয়, তার কাছে আমার প্রশ্ন, যে প্রশ্ন কেমন হয়েছে? আমার তো এই অভিজ্ঞতা প্রথম, সুতরাং কোশ্চেন আমার কাছে প্রশ্ন খারাপ হয়েছে আমি বলবো না, আচ্ছা। কারণ যা পড়ছি, যা পেয়েছি সব পড়া আছে, কিন্তু জানি না বয়স কারণে না অন্য কোনো কারণে আমি শুধু লিঙ্ক করতে পারছি না, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা। এমন পরপর দুটো প্রশ্ন আছে যে এটা যদি টিক মারি তাহলে ওটা ভুল হয়ে যাবে, আবার এটাতে যদি দুটো, মানে এমন হতে পারে যে দুটোই পরপর একজনেরই নাম হবে হতেই বা পারে। একই গান হবে, কিন্তু হতে পারে। এই সমস্ত জায়গাগুলো কনফিউজ নেই, এইগুলো মজা লাগছে আর কি। আপনার কাছ থেকে কোয়েশ্চেন করা শিখতে হয়,
এটা আমার প্রথম ব্যাপার। আমি নিজে একজন টিচার, তাও আমি বলছি আচ্ছা যে আপনার কাছে কি করে কোয়েশ্চেন করতে হয় আর স্টুডেন্টকে কি করে কনফিউজ করে দিতে হয় শিখতে হয়। সত্যি কনফিউজড হয়ে গেছি অনেকগুলো কোয়েশ্চেনে। এটা দেবো না ওটা দেবো, সেটা বড় কথা না। নিজে ভালো করে পড়া হয়নি, এটা আমি এখনই বুঝতে পারছি যে নিজেরকে অ্যানালিসিস করার আগে। এটা আমার প্রথম ব্যাপার। আর আপনি আমাদের জন্য যে পরিমাণ সময় দিয়েছেন এবং আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, সেটা মনে হয় কোনো কেউ করবে না, কোনো টিচার তো দূরের কথা। হ্যাঁ, আমার তো খুবই মজা লাগছে এই জন্যে যে এরকম পরীক্ষা আমি জেনারেলি দিই না। আমাদের এই পরীক্ষার সবথেকে মজার ব্যাপার হয়েছে যে এই পরীক্ষাটা দেওয়ার পরে আমাকে নিয়েই অ্যাসেস করতে হবে আমি কত মার্কস পাচ্ছি, এরকম হয় না জেনারেলি। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাসেস করার মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, অ্যাসেস করার পরে আমার যে শর্টকামিংসগুলো, যেটা আমি জানি না বা একটু উল্টো পাল্টা জানি, সেটা কিন্তু আমি কারেক্ট করে ফেলতে পারবো। মানে এরপরে আমার মনে থাকবে যে আমি এই জায়গাটা ভুল করেছিলাম, এবং সেটা আমার পড়ার মধ্যে বা আমার বোধের মধ্যেই হয়তো ভুল ছিল। এইটা আমার সব থেকে, এই প্রসেসটার মধ্যে আমার সব থেকে ইউনিক লেগেছে যে আমরা জেনারেলি যেভাবে পরীক্ষা দিয়ে থাকি এইটা কিন্তু সেরকম একদমই নয়, পুরোপুরি আলাদা। কারণ আমরা নিজেরাই পরীক্ষা দিচ্ছি, আমরা নিজেরাই মার্ক দিচ্ছি, এবং এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমরা পরীক্ষা এই শব্দটার প্রত্যেকটা অ্যাসপেক্টকে এখানে ভাঙার চেষ্টা করেছি। এখানে কোনো পেজ নম্বর নেই, এখানে কোনো কোয়েশ্চেনের নম্বর নেই, এখানে কোনো এবিসিডি নেই। এটা ইন্টেনশনালি রাখা। পরীক্ষা রিলেটেড যাবতীয় জিনিসগুলোকে আমরা এখানে সচেতনভাবে ন্যালিফাই করব। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রবন্ধাবলী যদি আমরা পড়ে থাকি, আমার বিশ্বাস আপনারাও শিক্ষার প্রতি উনার এই যে দৃষ্টিভঙ্গিটা, এই যে প্রথাগত কারখানার শ্রমিক তৈরি করার শিক্ষা ব্যবস্থা, সেটাকে তো উনি ভীষণভাবে চ্যালেঞ্জ করেছেন। এবং মানে আমেরিকান শিল্প বিপ্লবের সময় আজকের এডুকেশন সিস্টেমটা তৈরি হয় ইউনিফর্ম, ঘন্টা বা বাঁশি, রোতে দাঁড়ানো, এগুলো সমস্ত আসলে নেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রির শ্রমিকদের স্ট্রাকচার থেকে। ভেবে দেখি, যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য শ্রমিক তৈরি করা, সেই শিক্ষা ব্যবস্থাকে শান্তিনিকেতন প্রবন্ধাবলী পড়লেই দেখতে পাবো বারবার চ্যালেঞ্জ করছেন রবীন্দ্রনাথ। আমরা তাকে অনুসরণ করছি মাত্র। খুব ভালো লাগছে নিজেরা কতটুকু শিখলাম ঠাট বা এই সমস্ত সম্পর্কে। একটুখানি নিজেদেরও পরীক্ষা দিলে ভালোই লাগবে, কতটুকু প্রিপারেশন হয়েছে, কি জানলাম, এই আর কি। আর পিকনিক তো আছেই মজার। যে কোনো খেলায় হার জিত আছেই, পরীক্ষাতেও পাস ফেল আছে। আপনি পরীক্ষা কথাটা শেষে ব্যবহারই করে ফেলছেন। না, আত্মসমীক্ষা না, আত্মসমীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে আপনি পরীক্ষার্থী, আপনি পরীক্ষক, সেটাই তো আত্মসমীক্ষা। ভালো লাগছে। আবার এখন বর্তমান যে পরীক্ষার রীতি অনুযায়ী পরীক্ষা দিচ্ছি, মানে কোনো কিছু অ্যালাউ নয়, ফোন নয়, কিচ্ছু অ্যালাউ নয়, মানে এবং একটা হাতে কলমে পেন নিয়ে বোর্ড নিয়ে পরীক্ষা দিচ্ছি। বেশ স্টুডেন্ট লাগছে, ভালো লাগছে। তার সঙ্গে আবার পিকনিক আছে, আশা করি জমে যাবে। একদমই ভাবা যায়নি সত্যি এই দুটো পকে যে একসঙ্গে মেলানো যায়, এটা কখনোই ভাবা যায়নি। আর অনেক দিন পরে, যদিও স্যার আত্মসমীক্ষা বলছেন, পরীক্ষাটা প্রায় সেই স্কুল লেভেলের পরীক্ষার মতোই আমাদের কাছে ব্যাপারটা, যদিও এই বয়সে এসে খুব মজার লাগছে। আর এই যে সবকটা আনসার করতে হবে, একটা কথা বলে দিই, যেগুলো নিজে জানি ঠিকঠাক সেগুলো পুরোটা দাগ দিচ্ছি, আর যেগুলো একটু এদিক ওদিক হচ্ছে সেগুলো অর্ধেক দাগ। কালকে পড়েছি যেটুকু, কাল রাত্রে যেটুকু সময় পাওয়া গেছে, যেটুকু চোখ বুলিয়েছি সেইটুকু মনে পড়ছে, বাকিটা কিছু মনে নেই। অনেক বছর বাদে পরীক্ষা দিতে বসলাম, মুখস্থ করে পড়ার ক্ষমতাটাও নেই, কিন্তু পড়ে বুঝতে পারছি যে কিছু কিছু মনে আছে, মানে পাচ্ছি আর আনন্দ করছি বেশি। পরীক্ষাটা অ্যাকচুয়ালি আমাদের পিকনিকের মধ্যে একটা আনন্দ বাড়িয়েছে, মানে আমরা শুধু পিকনিক খাওয়া দাওয়া হয়েছে এর বদলে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। যতক্ষণ ইচ্ছে সময় নিতে পারেন, খালি বলা বলি করবেন না। হ্যাঁ, বলা বলি জায়গাটা আমি আপনাদের একটু টাইটও দিয়েছি, 7 নম্বর পেজের 326টা বি, এটা করা যাবে না। এবং পাতাগুলো না অর্ডারে নেই, আপনার যেটা 3rd পেজ
সেটা হয়তো ওর 9th পেজ। প্রত্যেকটা পাতায় 4টে করে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা পাতায় 4টে করে প্রশ্ন রয়েছে। ওইগুলোই ঘুরে ফিরে রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। সেই জায়গাটা আপনাদের হালকা করে একটু টাইট দেওয়া হয়েছে, হালকা করে একটু। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সেই সারপ্রাইজ। আপনাদের যদি জিজ্ঞাসা করতে হয়, পুরো প্রশ্নটা জিজ্ঞাসা করতে হবে। এটা আজকে আমি পরীক্ষা দিতে এসেছি না পিকনিক করতে এসেছি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছে। মানে এই পরীক্ষাটা মানে অনেক দিন বাদে স্কুল লাইফটা ফিল করছি, স্কুল লাইফটা সত্যি ফিল করছি। কিন্তু মানে পরীক্ষা দিয়ে ভালো লাগছে। এটা আত্মসমীক্ষা বলা হচ্ছে, ঠিক পরীক্ষা বলা হচ্ছে না। তার জন্য দেখা যাক কি হয়। কিন্তু পিকনিকটা এনজয় না দেখছি না, পিকনিকটাও এনজয় করছি মানে এইভাবে। এই পরীক্ষাটা 6 মাস আগে আমাদের বইপত্র মানে এরকম সুন্দর একটা বই বানিয়ে দিয়ে দিয়েছেন। খুবই ছোট সিলেবাস ছিল, কিন্তু 6 মাস ধরে আমরা আজ না কাল না করে আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা বকাঝকা দিয়ে আমরা ঠিক তাই সে করেছি। কালনা প্রায় হ্যাঁ, অম্বিকা কালনা স্তরে চলে আজ নগদ কালধার হয়েছে, হয়ে এটা কিছুতেই পড়া হয়নি। কিন্তু এই সপ্তাহে হ্যাঁ, তারপরে বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, তখন আর ইচ্ছে করলেও পড়তে পারছি না। কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টা খুব মন দিয়ে বসাতে মানে যাই হোক, অন্তত মনে হচ্ছে যে 10টা বাদ দিয়ে আরগুলো কনফিডেন্ট আর কি, যে হয়ে যাবে আর কি মনে হয়। কিন্তু এটা গত 6 মাসে পড়লে আরো ভালো হতো, কিন্তু সেটা বোধহয় হয় না। পরীক্ষার আগে ছাড়া কারোর মানে মন বসতে চায় না, এটা একটা ব্যাপার। এই প্রথম পরীক্ষা দিতে এসে কোনো ভয় পাচ্ছি না, কারণ এটা হচ্ছে আত্মসমীক্ষা। আমি পরীক্ষা দেব, আমি আমাকে নম্বর দেব। আর স্যার মোটামুটি রবীন্দ্রনাথের পথই অনুসরণ করছেন। আমাদের নিয়ম ভাঙার পরীক্ষা হচ্ছে এখানে, এটা পরীক্ষা নয়, সেই জন্য কাজেই কোনো ভয়ের কিছু নেই। আর স্যার যা স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিয়েছিলেন অসম্ভব ভালো। লাস্ট 2 দিন খুব পড়েছি, আজকে এসে সব গুলিয়ে গেছে, যেখানে ইচ্ছে সেখানে টিক মারছি, তারপর দেখা যাবে। এবার আমাদের প্রিয় গৃহস্বামী, আজকের এই আত্মসমীক্ষা এবং পিকনিকের হোস্ট দেবাশিসের কাছ থেকে আমরা জানবো। দেবাশিস, সবার আগে বলবি প্রশ্ন কেমন লাগলো? প্রশ্নটা ভীষণ ভালো, মনে হলো বিসিএস এর প্রিলিমস দিতে বসেছি। যে আরে বাবা, প্রথম দুটো বাদ, মানে দুটোকে অনায়াসে বাদ দিয়ে দিতে পারছি, এই দুটো হবেই না। কিন্তু যে দুটো পড়ে থাকছে সেই দুটোর মধ্যে প্রচন্ড কনফিউশন যে ওই দুটোর মধ্যে কোনটা হবে। তবে হ্যাঁ, আমার পড়াশোনা হয়নি, আমি না পড়ে এই মানে স্যারের বানানো যে বিষয়টা ওটাকেই না পড়ে আজকে বসেছি। ভাবলাম যে আমার স্মৃতি থেকে কি করে জীবন স্মৃতি বার করতে পারি সেটা দেখব। তবে আজকে আমি একটা অনুরোধ করব যে স্যার, ওই আপনি যেরকম করে রবীন্দ্র চর্চা করেন, মানে ওই বলাটা, ওই ক্লাসটা আমাদের যদি মাসে একটা করে কোনো রবিবার বিকেলে একটা ক্লাস করেন, আমরা সবাই মিলে বসে আপনার পড়া শুনবো। এইটা আমার যে সাজেশনটা আছে, আমি ক্লাস করার সৌভাগ্য হয়েছে আমার, এইটাই আমার যে নেই। এটা আমার যে সাজেশনটা আছে সেটা হচ্ছে এই ক্লাসটা যদি মাসে একটা করে আমরা অনলাইন জুমে করি, তাহলে দুটো সুবিধা হবে। তাতেও হয়, সবাই যোগ দিতে পারবে। 1 নম্বর, সারা পৃথিবী থেকে মানুষজন যোগ দিতে পারবে, এবং 2 নম্বর ক্লাসটাকে আমরা রেকর্ড করে রাখতে পারবো, এবং সেটাকে ভীষণ ভালো হবে, আবার আমরা দরকার খুব উপকৃত হব। এটা আমার হ্যাঁ, এটা আমার, কারণ আপনার বলাটা ওই যে কানে ঢোকে, ওটা অনেক বেশি কাজ হয় এই কালো অক্ষর পড়ে মনে রাখার চাইতে। এবং জুমে আমি ওই যে পেপারটা দেবো এর পরের বার সেটা খুলতে পারবো। আচ্ছা, দেবাশিসের প্রসঙ্গে আমি ছোট্ট করে বলে রাখি, দেবাশিস একটু আমার দিকে মাইকটা ধর, আমার তো ছবিই উঠলো না, সেজে গুজে এসছি। হ্যাঁ, আমাদের এর পরের বারের টপিকটা নিয়ে আমি এখানে ছোট্ট করে বলি। জুন মাসে যেটা হবে, জুন মাসে যে অংশটা হবে তাতে রবীন্দ্র চর্চার পরিমাণটা থাকবে কম, শাস্ত্রীয় সঙ্গীতের পরিমাণটা থাকবে বেশি। আমাদের এবারে রবীন্দ্র চর্চার পরিমাণ ছিল 50, শাস্ত্রীয় সঙ্গীত ছিল 10। ওইখানে ব্যাপারটা আমরা ধরে নিতে পারি যে উল্টো হবে। এবং শাস্ত্রীয় সঙ্গীতে আমরা একটা খুব মজার জিনিস করতে চলেছি। আমরা 5টা টার্ম নিয়ে নিয়েছি, 5টা না 6টা, 5টাই। রাগ, জাতি, মূর্ছনা, শ্রুতি, স্বর, এই 5টা টার্মকে আমরা নিয়েছি। এবং এই 5টা টার্ম বিগত 2000 বছরের মধ্যে কিভাবে বদলাতে গেছে। আমরা 3টে পয়েন্ট ধরে এগোচ্ছি। মোটামুটি আজ থেকে 2000 বছর আগে ভরতের নাট্যশাস্ত্র, সেইখানে এই 5টা টার্ম কিভাবে ছিল।
তারপর আরো 500-600 বছর পেরিয়ে আমি যখন চলে আসছি খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকে, তখন বৃহদ্দেশী, মতঙ্গের বৃহদ্দেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। সেইখানে আমরা দেখব এই 5টা টার্ম কিভাবে আছে, এবং সবশেষে একদম প্রাক আধুনিক যুগে সব থেকে গুরুত্বপূর্ণ যে বইটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের নিঃশঙ্ক সাঙ্গদেবের সঙ্গীত রত্নাকর। সঙ্গীত রত্নাকরে এসে আবার এই টার্মগুলো কিভাবে আছে, এবং তার সঙ্গে রবীন্দ্র চর্চায় আমাদের ছোট্ট করে থাকবে ছিন্নপত্রাবলীতে রবীন্দ্রনাথ বিভিন্ন চিঠিপত্রে গান নিয়ে যে মন্তব্যগুলো করছেন সেইটা।